হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়। স্বাগত জানাই তোমাদের বিএনজি ম্যাথ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হিস্ট্রি অফ অপারেটিং সিস্টেম। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে অপারেটিং সিস্টেমের একটা ওভারভিউ দিয়েছিলাম যে অপারেটিং সিস্টেম কি জিনিস, অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেমের কাজ কি তার এক্সাম্পল কি, তারপর আরো আদার্স এক্সাম্পল দিয়েছিলাম যে অপারেটিং সিস্টেম কেমন হয়, ওর ও কি ধরনের জিনিস, মানে কোথায় ওর অবস্থান, কোন জায়গায়, কিভাবে অপারেশন করে, কি কন্ট্রোল করে, কি ম্যানেজ করে, অপারেটিং সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হিস্ট্রি অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যবে থেকে আবিষ্কৃত হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তার মধ্যে কি ডেভেলপ হয়েছে, কয়টা জেনারেশনে ভাগ করা হয়েছে, সেই জেনারেশন গুলো নিয়ে জানবো, প্রত্যেকটা জেনারেশনের এক্সাম্পল দেখবো। এইসব নিয়ে আজকে আমি ভিডিওটা আলোচনা করব। চলো বেশি দেরি না করে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে চলে যাওয়া যাক। তো আজকে আমি তোমাদের এই হিস্ট্রি অফ অপারেটিং সিস্টেমটা পড়বো গিকস ফর গিকস এর এভলিউশন অফ অপারেটিং সিস্টেম থেকে, এই পেজটা থেকে। তো হিস্ট্রি অফ অপারেটিং সিস্টেম, an operating system is a type of software that act as an interface between the user and the hardware. তো এখানে বলছে যে অপারেটিং সিস্টেম হচ্ছে, অপারেটিং সিস্টেমটা এক ধরনের সফটওয়্যার। তোমাদের এর আগের ভিডিওতে বলা হয়েছে যে অপারেটিং সিস্টেমও একটা সফটওয়্যার যেটা সব সময় কম্পিউটারে রান করতে থাকে। আর এটা কিভাবে এটা কাজ করে, কিভাবে না, এটা একটা ইন্টারফেসের মতন কাজ করে। কারদের মধ্যে না, একটা ইউজার আর হার্ডওয়্যার, কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে ইউজারের মধ্যে ইন্টারফেসের মতন কাজ করে। ইউজার হার্ডওয়্যার গুলোকে কন্ট্রোল করার জন্য তো একটা ইন্টারফেস দরকার না, যে যেখান থেকে ও এখান থেকে ইনস্ট্রাকশন দেবে ইন্টারফেসের থ্রু, সেটা আবার হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট হবে। তো সেই কাজটাই অপারেটিং সিস্টেম করে। ইট ইজ রেসপন্সিবল ফর হ্যান্ডলিং ভেরিয়াস ক্রিটিক্যাল ফাংশনস অফ দ্য কম্পিউটার অর এনি আদার মেশিন। অপারেটিং সিস্টেম শুধু কম্পিউটারে থাকে সেটা না, আরো অনেক কিছুতে অপারেটিং সিস্টেম লাগে। তো এটা যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক কিছু ফাংশন, আগের ভিডিওতে আমরা ডিসকাস করছি কি কি ফাংশন ও করে। তো অনেক কিছু ফাংশন পারফর্ম করে বা ফাংশন হ্যান্ডেল করে অপারেটিং সিস্টেম। তো কি ম্যানেজ করে, কি টাস্ক ম্যানেজ করে, সেগুলোর মধ্যে এখানে কিছু কিছু মেনশন করা আছে, যদিও আগের ভিডিওতে তোমাদের ডিসকাস করা হয়েছে যে হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট, গার্বেজ ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, পেরিফেরাল ডিভাইসেস ম্যানেজমেন্ট। তো জেনারেশন অফ অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেম যে মানে যেমন যেমন ভাবে এভলিউশন হয়েছে অপারেটিং সিস্টেমের, তেমন তেমন সেগুলোকে জেনারেশন অনুযায়ী ক্যাটাগরাইজ করা হয়েছে। তো মেনলি অপারেটিং সিস্টেমের হিস্ট্রিতে চারটে জেনারেশন আছে, চারটে জেনারেশনে তাকে ভাগ করা হয়েছে। তো এখানে দ্য ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। ফার্স্ট জেনারেশন, তো ফার্স্ট জেনারেশনের টাইমটা হচ্ছে 1942, আর্লি 1950s বলতে 1950s এর প্রথম দিকে, হাফের আগে, মানে জানুয়ারি টু মার্চ। তো ফার্স্ট জেনারেশন হয়েছে 1942, আর্লি 1950s। তো এই জেনারেশনে কি হয়েছে দেখি। In 1940, an operating system was not included in the creation of the first electrical computer. তো যখন ফার্স্ট কম্পিউটার ইনভেন্ট হয়, মানে যখন প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার ইনভেন্ট হয়, তখন তার মধ্যে কোনো ওএস ছিল না। Early computer users had complete control over the device and wrote programs in pure machine language for every task. তো তখন যেহেতু অপারেটিং সিস্টেম ছিল না, তখন তখনকার ইউজার যারা ছিল তাদেরকে পুরো মেশিন ল্যাঙ্গুয়েজে কোড লিখতে হতো কোনো কাজ করার জন্য। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে বাইনারিতে। তো বাইনারিতে তাদেরকে পুরোপুরি কোডটা লিখতে হতো যাতে কম্পিউটারকে টাস্ক করানো যায়। ডিউরিং দ্য কম্পিউটার জেনারেশন, a programmer can merely execute and solve basic mathematical calculation. তো এই কম্পিউটার জেনারেশনে একটা প্রোগ্রামার শুধু কি করতে পারতো, সামান্য কিছু টাস্ক এক্সিকিউট করতে পারতো, আর সামান্য কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করতে পারতো। খুব অ্যাডভান্সও না, সামান্য কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস।
তো এইসবের জন্য কোনো অপারেটিং সিস্টেমের দরকার ছিল না। তো এই সময় পর্যন্ত কোনো, যেহেতু নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তখন কোনো অপারেটিং সিস্টেমের দরকার ছিল না, তখনও অপারেটিং সিস্টেম ইনভেন্ট হয়নি। তারপর আসছে দ্য সেকেন্ড জেনারেশন। তো সেকেন্ড জেনারেশনটার টাইমিংটা হচ্ছে 1955 to 1965। So GMOSIS, the first operating system, was developed in the early 1950s. তো প্রথম যে অপারেটিং সিস্টেম ইনভেন্ট হয়েছিল সেটা হচ্ছে জিএমওসিস। তো এটা ডেভেলপ হয়েছিল কখন না 1950s এ। তো ফার্স্ট অপারেটিং সিস্টেম হচ্ছে জেমোসিস, যেটা ইনভেন্ট হয়েছিল 1950s এ, আর্লি 1950s এ, ফর দ্য আইবিএম কম্পিউটার। জেনারেল মোটরস হ্যাজ ক্রিয়েটেড দ্য অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটা কারা ক্রিয়েট করছিল? জেনারেল মোটরসরা। কি জন্য? আইবিএম এর যে কম্পিউটার, মেন যে কম্পিউটার বানানো হয়েছিল, তখন ইনভেন্ট করা হয়েছিল, আইবিএম যে কম্পিউটার বানিয়েছিল, তো সেটাতে একটা অপারেটিং সিস্টেমে তখন নিড ছিল। তখন জেনারেল মোটরস রিসার্চ করে অপারেটিং সিস্টেম বানিয়েছিল, ফার্স্ট অপারেটিং সিস্টেম বানিয়েছিল। ফার্স্ট অপারেটিং, এই কিছু কিছু পয়েন্ট করা জিনিস হচ্ছে, ফার্স্ট অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে জেমোসিস, যেটা হচ্ছে ফার্স্ট অপারেটিং সিস্টেম ডেভেলপ হয়েছিল 1950s এ, আর্লি 1950s এ। কারা ডেভেলপ করেছিল? জেনারেল মোটরস। কার জন্য, কোন কম্পিউটারের জন্য ইনভেন্ট করেছিল? আইবিএম কম্পিউটারের জন্য। তখন অপারেটিং সিস্টেম অতটা ভার্সেটাইল ছিল না যে যে কোনো কম্পিউটারের সাথে যে কোনো অপারেটিং সিস্টেম, একটা অপারেটিং সিস্টেম চলে যাবে। আর এটা জাস্ট ফার্স্ট ক্রিয়েট করা হয়েছিল, because it gathers all related jobs into groups or batch and then submit them to the operating system using a punch card to finish all of them. তো তখনকার দিনে কি হতো, কোনো কম্পিউটারকে টাস্ক করানোর জন্য তাকে একটা, সেই টাস্ক গুলোর একটা পাঞ্চ কার্ডের মধ্যে, যে বিকাম বিকজ ইট গেদার্স অল রিলেটেড জবস ইনটু গ্রুপস অর ব্যাচ এন্ড দেন সাবমিট দেম টু দ্য অপারেটিং সিস্টেম ইউজিং আ পাঞ্চ কার্ড টু ফিনিশ অল অফ দেম। আইবিএম কম্পিউটার তখন কোথায় একটা পাঞ্চ কার্ড বলে একটা জিনিস হতো, যেটা তোমার কি করতো না, প্রত্যেকটা জবকে বা প্রত্যেকটা টাস্ককে গ্রুপ করে বা ব্যাচ করে, মানে একই ধরনের যে কাজগুলো, যেগুলো সিমিলার টাস্ক বা সিমিলার ধরনের কাজ, সেগুলোকে গ্রুপ ওয়াইজ করতো। গ্রুপ ওয়াইজ করে সেগুলো পাঞ্চ কার্ডের থ্রু অপারেটিং সিস্টেমকে দিত। তখন ফার্স্ট যে অপারেটিং সিস্টেম ইউনিট হয়েছিল সেটাকে দিত, তারপর মেশিন সেটাকে এক্সিকিউট করতো। তখন এইভাবেই কাজ হতো যে একটা ধরনের এক ধরনের জব গুলোকে গ্রুপ করে একসাথে এক্সিকিউট করা যেত। আর তখনকার দিনে একটা টাস্ক এক্সিকিউট করতে 4 দিন 5 দিনও লেগে যেত, এমন অবস্থা। মানে এত স্লো ছিল তখনকার দিনে কম্পিউটার, যে একটা সিম্পল টাস্ক করতে 3-4 দিন লেগে যেত। তো পাঞ্চ কার্ডের থ্রু সব করা সিমিলার টাইপের জব গুলোকে গ্রুপ করে ব্যাচ করে অপারেটিং সিস্টেমকে সাবমিট করতো, তারপর সে সেগুলোকে এক্সিকিউট করতো। The second generation operating system was built on a single stream batch processing system. The second generation operating system যেটা ছিল, সেটা বানানো হয়েছিল সিঙ্গেল স্ট্রিম ব্যাচ প্রসেসিং সিস্টেম, মানে একই ধরনের কাজ এট আ টাইমে করতে পারতো এইরকম। The second generation operating system was built on a single stream batch processing system. তো একই মানে ব্যাচ হিসেবে কাজ করতো। সিঙ্গেল স্ট্রিম ব্যাচ মানে কি, একটাই ব্যাচ এট আ টাইমে ও প্রসেস করতে পারতো। একই ধরনের একটা টাইমে একই ধরনের কাজ ও প্রসেস করতে পারতো। সো সেকেন্ড জেনারেশন অপারেটিং সিস্টেম বিল্ড হয়েছিল কি বেসিসে না, সিঙ্গেল স্ট্রিম ব্যাচ প্রসেসিং সিস্টেম বেসিসে। তারপরে হলো দ্য থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের টাইম লাইন হচ্ছে 1965 to 1980s। সো 1980s মানে লেট 20s, late 90s. But the third generation was 1965 to 1980s, because it gather all similar jobs into groups or batches and then submit them to the second generation operating system using a punch card to finish all jobs in a machine. The second generation operating system was based on a single stream batch processing system. তো যেহেতু অল মানে সব সিমিলার ধরনের গ্রুপ আর ব্যাচে কাজগুলোকে একসাথে পাঞ্চ কার্ডে পাঞ্চ করে সাবমিট করতে হতো অপারেটিং সিস্টেমকে। তো কারণ তখনকার যে সেকেন্ড জেনারেশনে বললাম যে অপারেটিং সিস্টেম গুলো ছিল, সেগুলো বেশ ছিল সিঙ্গেল স্ট্রিম ব্যাচ প্রসেসিং সিস্টেমে। তো
তারপর হচ্ছে কন্ট্রোল ইজ ট্রান্সফার টু দ্য অপারেটিং সিস্টেম আপন ইচ জবস কমপ্লিশন। তো প্রত্যেকবার কন্ট্রোল ইজ ট্রান্সফার টু দ্য অপারেটিং সিস্টেম আপন ইচ জবস কমপ্লিশন। তো কি হতো, আমি একটা ব্যাচের একটা একটা ব্যাচ দিলাম সিমিলার টাইপের জবে, তারপর সেগুলো আমি অপারেটিং সিস্টেমকে সাবমিট করলাম, অপারেটিং সিস্টেম একটা করে করে প্রসেসরকে পাঠাতে থাকলো, প্রসেসর যেই এক্সিকিউট করলো তখন কন্ট্রোলটা প্রসেসর কাছে চলে গেল, প্রসেসর এক্সিকিউট করে নিল, তারপর প্রসেসর কন্ট্রোলটা ট্রান্সফার করে দিল আবার অপারেটিং সিস্টেমের কাছে, অপারেটিং সিস্টেম আবার তুলে সেকেন্ড জব যেটা ছিল সেটা তুলে আবার প্রসেসরকে দিল, তো প্রসেসর আবার কন্ট্রোলটা প্রসেসরের কাছে চলে গেল, নিয়ে আবার প্রসেসর সেটা প্রসেস করে আবার কন্ট্রোলটা অপারেটিং সিস্টেমকে ফ্রি দিল, তখন এইভাবে হতো। whether it be roughly or unexpectedly, sorry, whether it be routinely or unexpectedly, বেশিরভাগ routinely হতো বা unexpectedly হতো। The operating system cleans up after each work is finished before reading or starting the subsequent job on a punch card. The operating system cleans up after each work is finished. তো অপারেটিং সিস্টেম পুরো নিজের যে ডেটা, নিজের মধ্যে যে আগের কাজের ডেটা সেগুলো সব ক্লিন করে দিত বিফোর রিডিং অ্যান্ড স্টার্টিং দ্য সাবসিকুয়েন্ট জব অন এ পাঞ্চ কার্ড। তারপরের যে জবটা পাঞ্চ কার্ডে আছে যেটা এক্সিকিউট করলো এখন সেটা সব ডেটাও ডিলিট করে দিত, তারপর সে তার নেক্সট জবটাকে অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করতো। তো লার্জ প্রফেশনালি অপারেটিং মেশিনস known as mainframes were introduced after that. তো আরো বেশি কাজ করার জন্য, প্রফেশনালি কাজ করার জন্য যেসব প্রফেশনাল কোম্পানিজে রিসার্চের ক্ষেত্রে যেসব ইয়ে ছিল, তখন প্রফেশনালি অপারেটিং মেশিনস নোন, তখন প্রফেশনাল অপারেটিং মেশিনস কে ইন্ট্রোডিউস করা হলো যেগুলো হচ্ছে নোন অ্যাজ মেইন ফ্রেম। মেইন ফ্রেম তখন ইন্ট্রোডিউস করা হয়েছিল মেইন ফ্রেমস এ। অপারেটিং সিস্টেম ডিজাইনার্স ওয়ার এবল টু ক্রিয়েট এ নিউ অপারেটিং সিস্টেম ইন দ্য লেট 1960s দ্যাট ওয়াজ ক্যাপেবল অফ মাল্টি প্রোগ্রামিং। তো এতদিন কি হচ্ছিল, ব্যাচ প্রসেসিং সিস্টেম ছিল, সিঙ্গেল ধরনের কাজই সে এট আ টাইমে করতে পারতো, সিঙ্গেল কাজই করতে পারতো, সিঙ্গেল টাস্কই, একটা টাস্ক একই ধরনের টাস্ক ওকে সাবমিট করা হতো, সেগুলো তুলেও একটাই টাস্ক এট আ টাইমে করতে পারতো। তো তারপর যখন লার্জ হলো, কম্পিউটার কমিউনিটি বাড়লো, তখন যারা ওরা বুঝতে পারলো যে না, রিসার্চ করার জন্য আমাদের এর থেকে বেটার মেশিন দরকার, বেটার কিছু দরকার, তখন তারা কি করলো, প্রফেশনাল অপারেটেড মেশিন ইন্ট্রোডিউস করলো, যেটা হচ্ছে অ্যাজ আ, যেটা মেইন ফ্রেম, মেইন ফ্রেম তারা ইন্ট্রোডিউস করলো। অপারেটিং সিস্টেম ডিজাইনার্স ওয়ার এবল টু ক্রিয়েট এ নিউ অপারেটিং সিস্টেম। তো তারপর অপারেটিং সিস্টেম ডিজাইনার নতুন একটা অপারেটিং সিস্টেম ইন্ট্রোডিউস করলো, যেটা লেট 1960s এ তারা ইন্ট্রোডিউস করেছিল, যেটা কিনা মাল্টি প্রোগ্রামিং করতে পারতো। তো মাল্টি প্রোগ্রামিং দ্য সিমিলটেনিয়াস এক্সিকিউশন অফ সেভারাল টাস্ক ইন এ সিঙ্গেল কম্পিউটার প্রোগ্রাম। তো একটা টাইমে একটা প্রোগ্রামের থ্রুই সে অনেক কটা টাস্ক করতে পারতো। The simultaneous execution of several tasks in a single computer program. So in order to create operating system that enable a CPU to be active at all time by carrying out multiple jobs on a computer at once, multi-programmer has to be introduced. তো এমন একটা অপারেটিং সিস্টেম দরকার ছিল যেটা এনেবল সবসময় সিপিইউ কে ব্যস্ত রাখে, একটার পর একটা কাজ দিয়েই যায়। উম, তো সেটার জন্য একটা ভালো মাল্টি প্রোগ্রামেবল অপারেটিং সিস্টেমের দরকার ছিল, যেটা সে টাইমে লেট 1960s এ ইনভেন্ট হয়েছিল উইথ দ্য রিলিজ অফ দ্য। তারপরও আবার ওইটাকে আবার ডেভেলপ করা হয়, যে 1960s এ যে অপারেটিং সিস্টেমটা হয়েছিল মেনফ্রেমের, সেটাকে আবার ডেভেলপ করা হয় মাল্টি প্রোগ্রামিং, যে অপারেটিং সিস্টেমটা টেকনোলজিটা ওরা আবিষ্কার করতে পেরেছিল, তারপর যে অপারেটিং সিস্টেমটা ক্রিয়েট করেছিল সেটা হচ্ছে ডিইসি পিডিপি 1 ইন 1961। তো লেট 1960s এ তারা মাল্টি প্রোগ্রামিং ইয়ে ডিজাইন করতে পেরেছিল। আর ফার্স্ট অপারেটিং সিস্টেম রিলিজ করেছিল কি না, ওই টেকনোলজি বেস, মাল্টি প্রোগ্রাম টেকনোলজি বেস, ডিইসি পিডিপি 1 in 1960s. The third generation of microcomputers saw a new phase of growth and development. তো in order to create operating system that enable a CPU, এই সিপিইউ কে সবসময় ব্যস্ত রাখার জন্য, সবসময়
অ্যাক্টিভ রাখার জন্য এবং একসাথে অনেকগুলো জব সিপিইউর মধ্যে ক্যারি করার জন্য, একসাথে অনেকগুলো জব সিপিইউর মধ্যে করার জন্য, মানে টাস্ক করার জন্য একটা মাল্টি প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের দরকার ছিল, যেটা তারা ডিজাইন করেছিল 1960s-এ। আর তারপর সেটা ইমপ্লিমেন্ট করে রিলিজ করা হয় 1961-এ, যেটার নাম হচ্ছে ডিইসি পিডিপি 1। এটা হচ্ছে সেকেন্ড অপারেটিং সিস্টেম। The third generation of mini computers saw a new phase of growth and development. থার্ড জেনারেশন অনেক কিছু, মানে এটা তারপর সাইজটা ছোট হয়ে গেছে এগুলো এই টাইম পর্যন্ত কম্পিউটারের, তো তার বহুত মানে এই ফেজে প্রচুর গ্রোথ হয়েছিল কম্পিউটারেরও আর অপারেটিং সিস্টেমেরও, বিশেষ করে কম্পিউটার। তো দ্য ফোর্থ জেনারেশন বলতে বোঝায় 1980s টু প্রেজেন্ট। তো আজ পর্যন্ত অপারেটিং সিস্টেমের যে অবস্থা আছে, সেটা আমরা আজ পর্যন্ত আমরা যে ওএস ইউজ করছি সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন ওএস। তো দ্য ফোর্থ জেনারেশন অফ পার্সোনাল কম্পিউটার ইজ দ্য রেজাল্ট অফ দিস পিডিপিস। তো এই পিডিপিটাকেই আরো ডেভেলপ করে 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 সেটাকে আপডেট করে আরো নতুন ওএস বানানো হয়, ফোর্থ জেনারেশনের ওএস গুলো বানানো হয়। যে জেনারেশন ফোর, the evolution of the personal computer is linked to the fourth generation of operating system. ফোর্থ জেনারেশনের যে জেনারেশন ফোর্থে যে এভলিউশন হয়েছিল পার্সোনাল কম্পিউটার মানে পিসি বা পার্সোনাল কম্পিউটার, সেটা কোথাও না কোথাও লিঙ্ক আছে কিনা ফোর্থ জেনারেশন অপারেটিং সিস্টেমের সাথে। Nonetheless, the third generation mini computers and the personal computers have many similarities. তো থার্ড জেনারেশনের মিনি কম্পিউটার গুলোকে আপগ্রেড করে তারপর পার্সোনাল কম্পিউটার পিসি বানানো হয়, তো অবশ্যই তাদের মধ্যে অনেকটাই সিমিলারিটি ছিল। পুরোনো থার্ড জেনারেশনের মিনি কম্পিউটার গুলো সব থেকে যে জিনিসগুলো বেস্ট ছিল সেগুলো তুলে নিয়ে অবশ্যই ফোর্থ জেনারেশনের কম্পিউটারে ফিট করা হয়। তারপর এগুলোকে আরো ডেভেলপ ওগুলোকে আরো ডেভেলপ করে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করা হয়। At the time, my mini computers were only slightly more expensive than personal computers. শুধু কি মানে তখনকার জেনারেশনে মানে অতটাই কম্পিউটারের যে পার্টস ছিল সেগুলো পাইতো না, কিন্তু আর ম্যানুফ্যাকচারিং হতো না, ওই জন্য মিনি কম্পিউটারের দাম তখন প্রচুর ছিল। কিন্তু ফোর্থ জেনারেশন আস্তে আস্তে সেটা পিসি বা পার্সোনাল কম্পিউটার অ্যাকচুয়ালি কমন হতে থাকে, সেটা পার্টসও পাওয়া যেতে থাকে, ম্যানুফ্যাকচারও হতে থাকে। তো তখন কি হলো না, ওর প্রাইসটা তুলনামূলক কম হয়ে গেল। So the development of Microsoft and the Windows operating system was significant influence in the creation of personal computers. In 1975, Microsoft developed the first Windows operating system. Bill Gates and Paul Allen had the idea to advance personal computers after releasing the Microsoft Windows OS. So 1975-এ মাইক্রোসফট ডেভেলপ করেছিল তাদের ফার্স্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এটা কিনা যে আইডিয়াটা ছিল, বিল গেটস আর পল অ্যালেন হ্যাড দ্য আইডিয়া অফ অ্যাডভান্স পার্সোনাল কম্পিউটার্স। তো তারপর যখন তারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছিল, তারপর বিল গেটস আর পল অ্যালেনের মাথায় একটা আসে যে আমরা আরো অ্যাডভান্স পার্সোনাল কম্পিউটার বানাতে পারি এই ওএস এর through। As a result, the MS-DOS was released in 1981. তারপর MS-DOS অপারেটিং সিস্টেম রিলিজ হয় 1981-এ। But users found it extremely challenging to decipher its complex commands. তো এটাও যেহেতু সেই কমান্ড লাইন দিয়ে অপারেট হতো, তো ইউজারদের প্রচুর প্রবলেম হতো, কারণ সবাই কমপ্লেক্স কমান্ড গুলো পারতো না লিখতে বা মনে রাখতে পারতো না। Windows is now the most widely used and well-linked operating system available. তারপর গেল উইন্ডোজ। এখন তো উইন্ডোজের এত ইজি ইউজ করা যে কেউ ইউজ করতে পারে, আর উইন্ডোজ এখনকার দিনে সব থেকে কমন হয়ে গেছে, ওয়াইডলি সব থেকে বেশি ইউজও হয় কোথাও না কোথাও উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ফলোইং দেন উইন্ডোজ রিলিজ এ নাম্বার অফ অপারেটিং সিস্টেমস। তারপর উইন্ডোজ ওইটাকে এমএস ডস কে ডেভেলপ করে 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 সিরিজ বের করে উইন্ডোজে। উইন্ডোজ 95, উইন্ডোজ 98, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, the most recent operating system.
Windows 7 are the most recent operating system. Recent operating system বলতে এখনকার দিনে as of today আমরা উইন্ডোজ 10 আর 11 বলি। এখন তো যেটা হচ্ছে মোস্ট রিসেন্ট অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 11। দ্য মেজরিটি অফ উইন্ডো ইউজার কারেন্টলি রানিং উইন্ডোজ 10। তো তখন যেটা যখন আর্টিকেল পাবলিশ হয় তখন তো উইন্ডোজ 10ই চলছিল, কিন্তু এখন সেটা উইন্ডোজ 11 হয়ে গেছে। এখন প্রায় সব কম্পিউটারে উইন্ডোজ 11 অ্যাভেলেবল অনেকেরই আছে। অ্যাপেল ইজ আনাদার ওয়েল নোন অপারেটিং সিস্টেম ইন অ্যাডিশনাল টু উইন্ডোজ। তো উইন্ডোজ ছাড়া আরো অপারেটিং সিস্টেম কিছু কিছু রয়েছে, তার মধ্যে একটা যে অ্যাপেলের যেটা হচ্ছে ম্যাকেনটস বা ম্যাক, ম্যাক অপারেটিং সিস্টেম হচ্ছে ম্যাকেনটস, ম্যাকেন ফুল ফর্ম। The type of operating system has have ever evolved in past years. It went through several changes before getting its original form. These changes in the operating system are known as the evolution of operating system. OS improved itself with the invention of new technology. Basically, OS added the features of new technology and making itself more powerful. Let us see the evolution of operating system year wise. এখানে year wise ছোট্ট করে দেওয়া আছে। তো নোএস ছিল জিরোস টু 1940s, 1940s টু 1950s এ এলো ব্যাচ প্রসেসিং সিস্টেম। তারপর 1950s টু 1960s এ এলো মাল্টি প্রোগ্রামিং সিস্টেম। তারপর এসেছিল, তারপর আবার আস্তে আস্তে ডেভেলপ হয়, তারপর 1960 1960 টাইম শেয়ারিং সিস্টেম। তারপর ইন্ট্রোডাকশন অফ জিইউআই 1970, তারপর উইন্ডোজ 1970 98 এ জিইউআই এর ইন্ট্রোডাকশন করলো, যেটা হচ্ছে গ্রাফিক ইউজার ইন্টারফেস। তারপর হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমস 1980s টু 1990s। এগুলো মানে ছোটখাটো জিনিস আপডেট করে করে পুরোনো অপারেটিং সিস্টেম গুলোকে আরো বেটার করা, মানে কিছু কিছু জিনিস ইমপ্রুভ করে সেগুলো নতুন নাম নতুন জেনারেশন হিসেবে চালিয়ে দিল। তারপরে এলো মোবাইল অপারেটিং সিস্টেম, তো হচ্ছে লেট 90s টু আর্লি 2000s এন্ড অল জেনারেশন, all integration in 2010s to ongoing। এবার এর ভবিষ্যতে আবার অপারেটিং সিস্টেমও এআই হয়তো ঢুকে যাবে কিছু বছরের মধ্যেই, সেটাও বেশি দূর না। এআই টেকনোলজি অপারেটিং সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করা হবে। তো এগুলো কি সব আমরা একটু দেখে নিই ছোট্টখাটো করে। Which are no OS. As we know that before 1940 there was no use of OS. So 1940 আগে কোনো OS ছিল না। Earlier people are lacking OS in their computer system, so they had to manually type instructions for each task in machine language. And at the time যে বাইনারি, তখনকার দিনে যেহেতু OS ছিল না, তো ইউজারদেরকে তখন কম্পিউটার অপারেট করতে গেলে 0 1 মানে মাশিন ল্যাঙ্গুয়েজ টাইপ করে instruction দিতে হতো কম্পিউটারকে। It was very hard for users to implement even a simple task, and it was very time consuming and also not user friendly। এটাতে প্রচুর টাইমও লাগতো, কারণ 0 1 বেসিসে অত বড় কোড লিখতে হবে, একটা ছোট্ট টাস্ক করার জন্য প্রচুর বড় কোড লিখতে হতো। তো বহুত হার্ড হয়ে যেত ইউজারদের জন্য। তারপর এটা বহুত টাইম কনজিউমিং লাগতো, মানে এত যে কোড লিখতে সেটা প্রচুর টাইম কনজিউমিং হতো, প্রচুর টাইম লাগতো। আর এটা ইউজার ফ্রেন্ডলিও ছিল না, যে সে ইউজ করতে পারতো না এটা। So because not everyone had that much level of understanding to understand the machine language, and it required a deep understanding। যে বললাম তো যে সবাই এই মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতো না। তো সব ইউজার এটা বুঝতে পারতো না। যারা মোটামুটি রিসার্চ করতো আর করতো তারাই জানতো ভালোভাবে পুরোটা। তারপর এলো 1940 ব্যাচ অপারেটিং প্রসেসিং সিস্টেম। With the growth of time, batch processing system came into the market. Now users had facility to write their programs on punch card and load it to the computer operator। তারপরে বললাম যে ইউজাররা নিজেদের প্রোগ্রাম গুলো লিখে পাঞ্চ কার্ডে লোড করতে আনতো আগে থেকে। যেখানে কম্পিউটার ছিল সেখানে কম্পিউটার যে অপারেটর ছিল তাকে দিত। তো আগের দিনে কি হতো, তখন মানে সবাই নিজের বাড়িতে পাঞ্চ কার্ডে কোড গুলো লিখে নিয়ে আসতো, আর সেই জায়গায় তখন তো কম্পিউটার ছিল না, হয়তো এই একটা বর্ষর এরিয়ে একটা কম্পিউটার থাকতো। তো সেখানে একজন অপারেটর থাকতো। তো সে বাড়ি থেকে এনে পাঞ্চ কার্ডটা দিয়ে দিত অপারেটরকে। অপারেটর সেটা লিস্ট করে রেখে নিত যে কবে দিয়ে গেছে কি দিয়ে গেছে, আর এটা কতদিন এক্সিকিউট হবে, সেটা মোটামুটি একটা টাইম লাইন দিয়ে ওকে বলে দিত এতদিন পর আসবে। তখন এই সিস্টেমে হতো কাজ। Yeah, and then operators made different batches of similar type of jobs and then serve the different batches group of jobs one by one to the CPU।
তো তারপর যেমন আমি একটা পাঞ্চ কার্ড দিয়ে গেলাম, আমি একটা টাস্কের পাঞ্চ কার্ড দিয়ে গেলাম, ও তোমরা তোমাদের মধ্যে কেউ একটা পাঞ্চ টাস্ক কার্ড দিয়ে গেলে, তো এরকম অনেকজন ওকে দিয়ে যেত। তো তারপর সে কি করতো, যে কম্পিউটার অপারেটর সেগুলো গ্রুপ ওয়াইজ করতো, যে কোনগুলো সিমিলার ধরনের কাজ সেগুলোকে গ্রুপ করে তারপর সেটাকে প্রোগ্রাম কম্পিউটারকে সাপ্লাই করতো এক্সিকিউট করার জন্য। The CPU first executes jobs of one batch and then jump to the jobs of other batch in a sequence manner. তো তারপর সে কম্পিউটার প্রথমে একটা ব্যাচ এক্সিকিউট করতো, তারপর আরেকটা ব্যাচ, তারপর অন্য ধরনের কাজের একটা ব্যাচ এক্সিকিউট করতো, এইভাবে এক্সিকিউট হতো। তারপরে হলো মাল্টি প্রোগ্রামিং সিস্টেম, 1950s to 1960s. Multi-programming was the first operating system where actual revolution begins. তো এখান থেকে অ্যাকচুয়ালি বলতে পারি যে পরিবর্তন আসছে অপারেটিং সিস্টেমের ইতিহাসে। It provides user facility to load the multiple programs into the memory and provide a specific portion of memory to each program. The multiprogram was the first operating system where the actual revolution begins. It provides user facility to load the multiple programs into the memory and provide a specific portion of memory to each program. তো তারপর সে মেমোরি যে র্যাম এলো তার মধ্যে আলাদা আলাদা ভাবে অপারেটিং আলাদা জায়গা রিজার্ভ করে আলাদা ব্যাচ সেইগুলোতে প্লেস করা যেত। আর তারপর সে যেটা মাল্টি প্রোগ্রামিং মানে কি, একসাথে অনেক কটা কাজ এক্সিকিউট করতে পারত। When one program is waiting for any output operations, uh, which take much time. At that time, the OS give permission to CPU to switch from previous program to other programs, which is first in ready queue for continuous execution of program with interrupts. তো কিউ কাজ করে তখন when one computer is waiting, যখন কোনো একটা প্রোগ্রামের ইনপুট আউটপুট ডিভাইস অ্যাক্সেস দরকার থাকতো, তো ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাকশন প্রসেসটা করতে গেলে তখন কিন্তু প্রচুর টাইম লাগতো, যেহেতু কম্পিউটার খুবই স্লো ছিল। তো যখন সে সেটাকে ইনপুট আউটপুট ডিভাইসের কাছে পাঠিয়ে দিল, যতক্ষণ সে সেটা টাস্ক করছে, পারফর্ম টাস্ক করছে, তো তখন অপারেটিং সিস্টেম কি করতো, অন্য একটা প্রোগ্রামকে যেটা অলরেডি রেডি কিউ একটা কিউ থাকতো যেখানে পরপর থাকতো টাস্ক গুলো, তো রেডি কিউতে যেটা অলরেডি রেডি আছে সেটা সিপিইউ কে সাপ্লাই করে দিত। সেটা তা করতে এক্সিকিউট করতো সিপিইউ, যতক্ষণ না আগের প্রোগ্রামটা তার ইনপুট আউটপুট অ্যাকশন পারফর্ম করে আসছে, ইনপুট আউটপুট টাস্ক পারফর্ম করে আসছে ততক্ষণ। তো এইভাবে মাল্টি প্রোগ্রামিং সিস্টেম ইন্ট্রোডিউশন হয়েছিল, এইভাবে কাজ হতো। About time sharing around 1960 to 1970s. Time sharing system is extended version of multi-programming system. তো time sharing টা ডেভেলপ করা হয়েছে multi-programming system থেকে। Here one extra features was added to avoid the use of CPU for long time by any single program and given access of CPU to every program after a certain interval of times. তো এখানে একটা জাস্ট এক্সট্রা ফিচার ইউজ করা হচ্ছে, যে যেমন ইউজ অফ সিপিইউ ফর লং টাইম বাই এনি সিঙ্গেল। তো একটা প্রোগ্রাম মানে সিপিইউ একটা প্রোগ্রামকে পারফর্ম করতে যতক্ষণ টাইম লাগতো, লং টাইম লাগতো, তো তো তখন সিস্টেমটা মানে কি হয়ে গেল, যে একটা টাস্ক আছে যেটা করতে 1 ঘন্টা লাগবে, একটা টাস্ক আছে যেটা করতে আধ ঘন্টা লাগবে, একটা টাস্ক আছে যেটা করতে জাস্ট 5 মিনিট লাগবে, এরকম অনেক কোনো টাস্ক থাকতো। তো টাস্ক গুলো এবার যদি আমি 1 ঘন্টাটা আগে ঢুকিয়ে দিই, তো 1 ঘন্টাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বাকিগুলো যতই ছোট টাইমে টাস্ক হোক না কেন সেটা সে এক্সিকিউট করতে পারছে না। তো তখন কি হয়, টাইম শেয়ারিং সিস্টেম এলো। টাইম শেয়ারিং সিস্টেমে কি হতো, যে প্রথম যে কোন প্রত্যেকটা টাস্কে 10 মিনিট করে এক্সিকিউট করা হবে, তারপর সেটাকে আবার রেডি কিউতে পাঠিয়ে দেওয়া হবে, আবার 10 মিনিট এক্সিকিউট হবে, আবার রেডি কিউতে পাঠিয়ে দেওয়া হবে, এরকম। প্রথমে 1 ঘন্টার কাজটা ঢুকলো, সে 1 ঘন্টার কাজটা প্রসেস হতে শুরু হলো, সেটা 10 মিনিট প্রসেস হলো, তারপর আরো 15 মিনিট যেটা বাঁচলো সেটাও আবার রেডি কিউতে ওকে পাঠিয়ে দিল। তারপর ওই আধ ঘন্টার কাজটা, 0.5 ঘন্টায় লাগবে যে প্রসেসটা সেটা ঢুকলো, সেটা 10 মিনিট এক্সিকিউট হলো, তারপর 20 মিনিট যেটা আছে সেটা চলে গেল। তো এইভাবে 5 মিনিটের যে কাজটা আছে, টাস্কটা আছে সেটা ঢুকলো, সেটা প্রসেস হলো, সেটা এক্সিকিউট হয়ে বেরিয়ে গেল, কারণ 10 মিনিটের মধ্যে ও টাইমিং ছিল, এক্সিকিউশন টাইমটা ও 10 মিনিট থেকে কম ছিল, তো এক্সিকিউট হয়ে বেরিয়ে গেল। এইভাবে হয়। তো টাইম শেয়ারিং আমরা ডিটেলসে পড়বো পরে এগুলো সবই, যে কোনটা কি কিভাবে অ্যাকচুয়ালি টাস্ক হতো। Introduction of GU, 1970s to 1980s.
So with the growth of time, graphical user interfacing came. First time OS became more user friendly and changed the way of people to interact with computer. So GUI আসার পর আহ, কি হলো না ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল অপারেটিং সিস্টেম খুবই ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল আর খুব ইজি হয়ে গেল কম্পিউটার সাথে ইন্টারাক্ট করা The GUI provide computer system visual elements which make users interaction with computer more comfortable and user friendly. তো জিও আসার পর থেকে যে কোনো ইউজার কমফোর্টেবলি আর খুব ইজি ভাবে অপারেটিং সিস্টেম ইউজ করতে পারতো অপারেট করতে পারতো ইউজার ক্যান জাস্ট ক্লিক অন ভিজুয়াল এলিমেন্টস রাদার দেন টাইপিং কমান্ডস তখন অত কমান্ড যারা ইচ্ছে দরকার পড়তো না যেমন এখনকার দিনে সবাই প্রোগ্রামিং জানে না যারা ল্যাপটপ ইউজ করে তাদেরকে প্রোগ্রামিং জানতে হবে তার কোনো মানে নেই যেমন তারা গ্রাফিক্যালি টাস্ক করছে গ্রাফিক্যালি আইকন নেই ডাবল ক্লিক করে তারা টাস্ক করছে গ্রাফিক্যালি এক্সিকিউট করছে তো সেরকম হয়ে গেছিল জিইউআই হিয়ার আর সাম ফিচার্স অফ জিইউআই ইন মাইক্রোসফট উইন্ডোজ আইকন মেনুজ এন্ড উইন্ডোজ তো এই জিইউআই এর মধ্যে কি কি হলো উইন্ডোজ আইকন রয়েছে কোন সফটওয়্যার আইকন মেনু বাটন উইন্ডোজ রয়েছে আলাদা উইন্ডোজ আমরা পাঠ করছি তো আজ পর্যন্ত যদি জিইউআই ইন্ট্রোডিউস না হতো তাহলে যারা আজ পর্যন্ত শুধু প্রোগ্রামিং জানতো তারাই কম্পিউটার ইউজ করতে পারতো অপারেট করতে পারতো সবাই ইউজ করতে পারতো না জিইউআই ইনভেন্ট হয়েছিল বলেই আজকে জেসে খুব ইজিলি খুব ফ্রেন্ডলি ভাবে খুব কমফোর্টেবল ভাবে অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে অপারেট করতে পারে নিজের টাস্ক কম্পিউটার এক্সিকিউট করতে পারে তারপরে হলো নেটওয়ার্ক সিস্টেম 1980s to 1990s that 1980s the craze of computer network as at its peak তো তখন পর্যন্ত যেহেতু নেটওয়ার্কের ইনভেনশন হয়ে গেছিল তো তখন খুব ক্রেজ ছিল একদম কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে সবাই চারিদিকে নতুন জিনিস তো এক্সাইটমেন্ট ছিল আর স্পেশাল টাইপ অফ অপারেটিং সিস্টেম নিডেড টু ম্যানেজ দ্য নেটওয়ার্ক কমিউনিকেশন তো নেটওয়ার্কটাকে যখন ইনভেনশন হয়ে গেল তখন কম্পিউটার নেটওয়ার্কটাকে কম্পিউটারে ম্যানেজ করার জন্য একটা স্পেশাল অপারেটিং সিস্টেমের দরকার ছিল দ্যাটস লাইক নোভেল নেটওয়্যার অ্যান্ড উইন্ডোজ এনটি ওয়্যার developed to manage network communication, which provide user facility to work in collaborative environment and made file sharing and remote access very easy. তো তখন এই যে নেটওয়ার্ক কমিউনিকেশন কম্পিউটারের মধ্যে ম্যানেজ করার জন্য যে অবশ্য দরকার ছিল তখন ইনভেন্ট হলো নোভেল নেটওয়ার্ক নামে অপারেটিং সিস্টেম আর উইন্ডোজ বার করলো উইন্ডোজ এনটি ওয়্যার তো ইন কোলাবোরেশন environment made file sharing and remote তো এটার ফলে কি হলো নেটওয়ার্কে খুব ফাইল শেয়ারিং খুব ইজি হয়ে গেল আর রিমোট অ্যাক্সেস খুব ইজি হয়ে গেল রিমোট অ্যাক্সেস মানে কোনো জায়গাতে দূরে থেকে কোনো ফাইল শেয়ার করা কোনো ফটো আর এসব শেয়ার করা ওভার নেটওয়ার্ক খুব ইজি হয়ে গেল তারপরে হলো মোবাইল অপারেটিং সিস্টেম লেট 90s to early 2000s invention of smartphones created a big revolution in software industry to handle the operation of smartphones, a special type of operating system were developed. তো যেহেতু স্মার্টফোন ইনভেনশন হওয়ার পর স্মার্টফোনকে কন্ট্রোল করার জন্য একটা স্পেশাল ওএস এর দরকার ছিল তো তখন সেই ওএসটা ডেভেলপ হয় এই 7 নম্বরে মোবাইল অপারেটিং সিস্টেম তো সাম অফ দা আর আইওএস এন্ড অ্যান্ড্রয়েড তখন ইনভেনশন হয়েছিল আইওএস আর অ্যান্ড্রয়েড আইওএস হচ্ছে অ্যাপেলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হচ্ছে same normal smartphone operating system others. So these operating system were optimized with the time and become more powerful. এই এগুলো তখন জাস্ট ইনভেন্শন হয়েছিল তারপরে এগুলোকে আরো ডেভেলপ করা হয় রিসার্চ করা হয় তারপরে এগুলো আরো পাওয়ারফুল আরো ইজিলি অ্যাক্সেসেবল আরো ভার্সেটাইল করা হয় তারপর এআই ইন্টিগ্রেশন তো এআই তারপর ইন্টিগ্রেশন হলো 2010s to ongoing. With the growth of time, artificial intelligence came into picture. The operating system integrates features of AI technology like Siri, Google Assistants, and Alexa and become more powerful and efficient in many way. তো তারপর এই যেমন এআই জেনারেশনের ইনভেনশন হলো এই জেনারেশন এলো তো অপারেটিং সিস্টেম মধ্যে এআই জেনারেশন ছোটখাটো জিনিস ফিক্স করা হলো এখনো খুব হাইলি কুক করা হয়নি ছোটখাটো বলতে ছোটখাটো না অ্যাকচুয়ালি বলা যেতে পারে না এগুলো খুবই ব্রড তখনকার দিনে
তো সিরি ভয়েস অপারেটিং সিস্টেম মানে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা বলা হয় সিরি বার করলো, গুগল অ্যাসিস্ট্যান্ট বার করলো, অ্যামাজন অ্যালেক্সা বার করলো, and become more powerful efficient in many ways. These AI features with operating system create an entire new feature like voice commands, predictive tests, and personalized recommendations. So note the above mentioned OS basically shows how the OS evolve with the time by adding new features, but it does not mean that only new generation OS are in use and previous OS systems are not in use. According to the need, all these OS are still uses in software industry. তো এখানে এটা নোট দিয়ে কি বলা হয়েছে যে শুধু এখন যে কারেন্ট অপারেটিং সিস্টেম আছে এই জেনারেশনের যে অপারেটিং সিস্টেম শুধু সেগুলো ইউজ হয় না, যখন যেখানে যেমনটা দরকার প্রত্যেকটা অপারেটিং সিস্টেম একটা স্পেশালিটি আছে, লিনাক্স আছে, ইউনিক্স আছে, ম্যাকেন্টস আছে, অ্যান্ড্রয়েড আছে, উইন্ডোজ আছে, ডস আছে। এখনো ডস এমন না যে ডস পুরনো হয়ে গেছে, ডস থেকে ডেভেলপ জিনিস বের হয়ে যাচ্ছে বলে ডস ইউজ হয় না, ডসও ইউজ হয়। প্রত্যেকটা অপারেটিং সিস্টেম একটা স্পেশাল টাস্ক পারফর্ম করতে পারে যেটা অন্য অপারেটিং সিস্টেমে অত এফিসিয়েন্ট ভাবে করতে পারে না। তো সেই হিসাবে তখন যখন যেই টাস্কটা স্পেশাল পারপাসের জন্য যখন যে স্পেশাল টাস্ক করা হয় তখন সেই কাজটা বা সেই টাস্কটা যেই কম্পিউটার অপারেটিং সিস্টেম সবচেয়ে বেশি ভালো করতে পারে তখন সেটাকে ইন ইউজ নেওয়া হয়। তো আজকে এই অ্যান্ড্রয়েড বেরিয়ে গেছে, ম্যাকেন্টস বেরিয়ে গেছে, উইন্ডোজ 11 হচ্ছে বলে কেউ উইন্ডোজ 7 ইউজ করে না, এটা বলা ভুল। বা অনেকে ইউজ করে, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে সব কটাই কাজে লাগে, ডসও লাগে, লিনাক্সও লাগে, ইউনিক্সও লাগে এখনো, এমনকি সুপার কম্পিউটারে উইন্ডোজ হ্যান্ডেল করতে পারবে না, তো ওখানে দরকারি, ওখানে লিনাক্সের দরকার আছে, ওখানে লিনাক্সের প্রয়োজন। আর সুপার কম্পিউটার উইন্ডোজ হ্যান্ডেল করতে পারবে না, তখন ওখানে ওই লিনাক্স অবশ্যই লাগবে। তো এটার নাম মানে না যে লিনাক্স পুরনো হয়েছে, লিনাক্স এখনো চলছে, হ্যাকিং এর ক্ষেত্রে লিনাক্স দরকার প্রয়োজন, আরো অনেক কিছু ক্ষেত্রে অনেক রকম অপারেটিং সিস্টেম লাগে। তো আজকের ভিডিওতে এই রইলো, এই হচ্ছে হিস্ট্রি এন্ড এভলিউশন অফ অপারেটিং সিস্টেম। এরপর পরের ভিডিওতে আমরা তোমাদের আরো এইগুলো ডিসকাস করব যে এই মাল্টি ব্যাচ প্রোগ্রামিং সিস্টেম কি, মাল্টি প্রোগ্রামিং সিস্টেম কি। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো থাকে লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কোনো কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারো। আর এর পরের ক্লাসগুলো, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, টাইম মতো পাওয়ার জন্য আমাদের বিএনজি ম্যাথটাকে সাবস্ক্রাইব করে, বিএনজি ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে সেট করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।